ঠিক আছে, সো আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমি ক্লাসটা শুরু করি। আমরা আজকে তৃতীয় সেশনে আছি, জাভা ফান্ডামেন্টালস বা প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ জাভা, যেটাই বলি ওইটার। এর আগের দুটো সেশনে আমরা শিখেছি বেসিক জাভা প্রোগ্রামের স্ট্রাকচার, জাভা প্রোগ্রাম কিভাবে করতে হয়, জাভা প্রোগ্রাম আইডি সেটআপ কি, এনভায়রনমেন্ট সেটআপ কি, এই বিষয়গুলো নিয়ে। আর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা অ্যাকচুয়ালি টাইপ, মানে জাভা প্রোগ্রাম কিভাবে একটা কম্পাইল হয়, পাশাপাশি জাভা প্রোগ্রামের ডেটার টাইপ গুলো নিয়ে। তো আমাদের যদি আমরা প্রোগ্রাম লিখতে পারি এবং ডেটা টাইপ সম্পর্কে আমাদের একটা ফান্ডামেন্টাল আইডিয়া থাকে, তাহলে আমরা মোটামুটি একটা শক্ত ভিত্তি নিয়ে সামনে আগাবো। আজকেও আমরা ভিত্তিটা আরেকটু শক্ত করব। আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাইমারিলি স্ট্রিং, অ্যারেস এবং অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ রিলেটেড কিছু কথা বলবো। আমি একটু মাইকটা অফ করে দিচ্ছি। সো আমাদের আজকের এজেন্ডা হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে কিছু কথাবার্তা বলবো, স্ট্রিং নিয়ে কিছু কাজ করব, স্ট্রিং এ কিছু ফাংশন দেখব, জাভার স্ট্রিং আসলে কি মিন করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। পাশাপাশি আমরা অ্যারে দেখব, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখবো, এবং অ্যারের মাল্টি ডাইমেনশনাল অ্যারে জিনিসটা একটু দেখবো, দেখার চেষ্টা করব। আর ফাইনালি আমরা অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ দিয়ে আমাদের অ্যারিথমেটিক রিলেটেড কিছু কাজ জাভাতে খুব ইজিলি করা যায়, সো ওই ম্যাথ লাইব্রেরিটা একটু ঘেটে দেখবো। এর মাঝখান দিয়ে আমরা আসলে লাইব্রেরি সম্পর্কে একটু ধারণা নিব, যে লাইব্রেরি জিনিসটা কি, কিভাবে এক্সিস্ট করে। সো এগুলো জানতে জানতে আমরা অনেক কিছু জিনিস শিখবো। আমরা অ্যাকচুয়ালি জাভার ডেটার ইন্টারনাল ওয়ার্কিং গুলো আরো ভালো মতো দেখবো। এনিওয়ে, আমরা একটু একটা ছোট প্রজেক্ট অন করে ফেলি খুব দ্রুত। আমি ইন্টেলিজে আইডিয়া ওপেন করছি। তো স্ট্রিং এ যদি আসি, আইডিয়া ওপেন হতে হতে আমরা স্ট্রিং এ যেটা দেখবো, স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়, স্ট্রিং কি আদৌ রেফারেন্স টাইপ নাকি প্রিমিটিভ টাইপ, স্ট্রিং ইমিউটেবিলিটি মানে কি, আর স্ট্রিং এর কিছু মেথড। সো যদি আসি স্ট্রিং, স্ট্রিং বেসিক্যালি জিনিসটা কি সেটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে উত্তর অনেকভাবে দেওয়া যায়। কেউ একজন জয়েন করেছে, আমি একটু তাকে করে নিই, জাভা ট্রাভেলার। আচ্ছা, সুন্দর। আচ্ছা, জাভা ট্রাভেলার জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, সো শোনা যাচ্ছে। সো যেটা হচ্ছে, আমরা স্ট্রিং নিয়ে যেহেতু কথাবার্তা বলবো, আজকের ক্লাসটা আমরা চেষ্টা করব যত দ্রুত পারি কভার করে দেওয়া, যাতে আপনারা পরে প্র্যাকটিস করতে পারেন নিজেরা একটু পিসিতে। সো আমি ট্রাই করব একদম মানে সন্ধ্যা পর্যন্ত না টানো, 5:30টার আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যেটা হচ্ছে, আমাদের স্ট্রিং জিনিসটা কি সেই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয়, তাহলে আমাদের উত্তর অনেকভাবে আসে। কেউ বলবে স্ট্রিং হচ্ছে সুতা, কেউ বলবে স্ট্রিং হচ্ছে আপনার তার। তো প্রোগ্রামিং ভাষায় অ্যাকচুয়ালি স্ট্রিং মানে হচ্ছে কিছু লেটারের সমষ্টি। আমরা লেটারের সমষ্টি যেটা হচ্ছে, যেমন HELLO, হ্যালো, এখানে আমরা কয়েকটা লেটার দেখতে পাচ্ছি। লেটার বলতে বর্ণ, এইচ একটা বর্ণ, ই একটা বর্ণ, এল একটা বর্ণ, এল একটা বর্ণ, ও একটা বর্ণ। তো এই বর্ণগুলো একত্রিত হয়ে একটা শব্দ গঠিত হয়েছে, যেটা হচ্ছে হ্যালো। তো এই যে মালার মতো আমরা একটা বর্ণর সাথে আরেকটা বর্ণ, তার পরের বর্ণ একসাথে যুক্ত করছি, এই জিনিসটা আসলে এই যুক্ত করার মাধ্যমে একটা যে ভাষার প্রকাশ হচ্ছে, এই কারণে এটাকে স্ট্রিং বলে। স্ট্রিং হচ্ছে অনেকটা সুতো, মানে মালার মধ্যে যে সুতো সুতো থাকে, ওই সুতোর মধ্যে পুঁথি গেঁথে গেঁথে আমরা যে মালা তৈরি করি, এটা কাইন্ড অফ ওই জায়গা থেকে আসছে। যে আচ্ছা, স্ট্রিং মানে হচ্ছে আমরা লেটার গুলো একটা আরেকটার পাশে তারের মতো করে বা সুতো দিয়ে যুক্ত করি। এই ধারণা থেকে অ্যাকচুয়ালি স্ট্রিং এর আইডিয়াটা আসছে। তো একদম সহজ বাংলায় স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে আমার প্রোগ্রামিং ভাষায় আমরা যে সেন্টেন্স গুলো লিখি, সেই সেন্টেন্স গুলো আমরা জেনারেলি স্ট্রিং বলি। তো এই স্ট্রিং এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে, আপনি এমন কোনো সফটওয়্যার পাবেন না যে সফটওয়্যারে অ্যাকচুয়ালি লেখা নাই। লেখা বলতে আমি বুঝাচ্ছি, হয়তো ওপেন দিস সফটওয়্যার অথবা একটা বাটনের মধ্যে লেখা ওকে অথবা ক্যান্সেল,
আরেকজন জয়েন করছে, কে জয়েন করছে? রাশিদ। আচ্ছা, তো এই যে প্রত্যেকটা প্রত্যেকটা কম্পিউটার প্রোগ্রামে যেখানেই আপনি তাকান আপনি দেখবেন হচ্ছে সেখানে স্ট্রিং এর খেলা আছে। তো এই যে স্ট্রিং এর খেলা সব জায়গায়, তাই আসলে স্ট্রিংটাকে এক্সট্রা প্রচুর গুরুত্ব দিয়ে দেখা হয়। তো এই যে স্ট্রিং এটা সব জায়গায়, কারণ এটাকে স্ট্রিংটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়, তাই আমরা আমাদের ক্লাসের একটা মেজর অংশ স্ট্রিং এ ইনভেস্ট করব। পাশাপাশি আপনাদেরকেও আমার সাজেশন থাকবে প্রচুর স্ট্রিং রিলেটেড প্রবলেম সলভ করার। আমার ক্লাসগুলো যখন শেষ হয় আপনারা 1 সপ্তাহ সময় পান প্র্যাকটিস করার। সো ক্লাসে প্রাইমারিলি যেই জিনিসগুলো দেখানো হয় তার চেয়েও অনেক বেশি সময় আপনারা পাবেন প্র্যাকটিস করার। যেগুলো দেখানো হয় তার বাইরেও প্র্যাকটিস করার অনেক সময় থাকে, ক্লাসের জিনিসগুলো প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগে না। সো আমার আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে যত পারেন স্ট্রিং রিলেটেড প্রবলেমগুলো সলভ করে আপনার হাতটাকে ঝালাই করে ফেলবেন। তো স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়? আচ্ছা বুঝলাম ভাইয়া, স্ট্রিং হচ্ছে একটা সেন্টেন্স। তো এটা আমি কিভাবে ডিক্লেয়ার করব, এটা আমি প্রোগ্রামিং এ কিভাবে লিখবো, তারপর এটা নিয়ে কিভাবে কাজ করব, সেই জায়গাটায় যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে ডান পাশে একটা ছবি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করেছে। তো আমরা জানি কোনো কিছু ডিক্লেয়ার করা মানে হচ্ছে আমরা প্রথমে ওইটার টাইপটা লিখবো, তারপরে আমি ওইটার নামটা লিখবো, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর লিখে তারপর আমি বিষয়টা লিখবো। তো এই ক্ষেত্রে আমাদের টাইপটা হচ্ছে স্ট্রিং, তারপর আমরা str লিখছি, এটা হচ্ছে নামটা দিয়েছি, তারপর আমি ইকুয়াল টু দিয়ে ওই স্ট্রিংটা লিখেছি। স্ট্রিং লেখার জন্য আমার যেই লেটার গুলো থাকে সেগুলো লিখতে হয়, তার দুই পাশে ডাবল কোটেশন দিতে হয়। আমরা যদি ডাবল কোটেশন দিই তাহলে ইন্টেলিজে আইডিয়া এটাকে সবুজ আকারে দেখাবে, সবুজ মানে হচ্ছে এটা একটা স্ট্রিং। তো এই যে একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করলাম এবং নিচের লাইন দিয়ে আমি একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, এই জায়গায় আমি পরে আসছি। স্ট্রিং একটা ডিক্লেয়ার করে আমি স্ট্রিং একটা প্রিন্ট করি। তো চলেন আমরা আমাদের আইডি তে চলে যাই। সো আমি এটা ওপেন করি, আমাদের প্রজেক্টটা, যে প্রজেক্টে আমরা কাজ করছি। এখানে অনেক কোড লেখা আছে, আমি কোডগুলো আসলে গত ক্লাস থেকে নেই, আমি এগুলোকে অন্য একটা জায়গায় নিয়ে যাই করে এখানে। আমি এটাকে এখানে এনে রেখে দিলাম। আমাদের আপাতত মেইন ক্লাসটা সম্পূর্ণরূপে খালি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের এই ইম্পোর্ট গুলা সাদা কালো রং হয়ে গেছে, এর কারণ হচ্ছে আমাদের ইম্পোর্ট গুলা আমাদের প্রোগ্রামে ব্যবহার হয় নাই। মানে আমাদের প্রোগ্রামে যদি কোনো কিছু ব্যবহার না হয় তাহলে ওইটা রাখার কোনো দরকার নেই, আর যেহেতু রাখার দরকার নেই তাই এটাকেও বলতেছে যে ইম্পোর্ট করা লাগবে না। তো আমি এটাকে রিমুভ করে দিতে পারি, কোনো দরকার নেই। তো একদম সিম্পল একটা মেইন ক্লাস। তো মেইন ক্লাসের মধ্যে আমরা যদি মেইন ফাংশন লিখি সেটা কিভাবে লিখি? আরেকজন মনে হয় জয়েন করেছে আমাদের সাথে, কে জয়েন করলো? আচ্ছা, মেইন ক্লাসের মধ্যে যদি মেইন ফাংশন লিখি তাহলে আমরা কি লিখবো? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সেটাকে আমরা সহজে সংক্ষেপে লিখতে পারি পিএসভিএম। পিএসভিএম লিখে আপনি যদি এন্টার দেন আপনার পুরোটা লেখা হয়ে যায় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আপনার পুরোটা লিখতে হবে না। সো পিএসভিএম দিয়ে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখবো। এখন এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মানে কি? মানে হচ্ছে যখন একটা জাভা প্রোগ্রাম রান করে তখন সে সবার আগে জেভিএম এর কথা আমরা আগের দিন শুনেছিলাম। জেভিএম আসলে জাভা ভার্চুয়াল মেশিন, সে আসলে জাভা রিলেটেড যে কোডগুলো আমরা লিখি সেটা নিয়ে কাজ করে। তো জেভিএম কে আসলে কোন একটা জায়গা থেকে শুরু করতে হয় কোডটাকে পড়া। সে তো জানবে না যে আসলে আমি কোথা থেকে কোডটা পড়া শুরু করবো। আপনাকে যদি একটা বই দিই এবং বইটার যদি আমি শুরু এবং শেষ না বলি, আপনি কিন্তু বইটা কি প্রথম চ্যাপ্টার কোনটা লাস্ট চ্যাপ্টার কোনটা যদি এগুলো খিচুড়ি পাকায় দিই আপনি কিন্তু বুঝতে পারবেন না কোথা থেকে শুরু করতে হবে। আপনাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে প্রথম অধ্যায়, এখান থেকে শুরু করে। একইভাবে আমাদের এই জাভা প্রোগ্রাম প্রথম অধ্যায়টা শুরু হয় এই ফাংশনটা থেকে, যেটা একটু দেখতে এই স্পেশাল এরকম অলওয়েজ এভাবেই লিখতে হয়। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তার ভিতরে স্ট্রিং ডট আর্স লিখতে হয়। জাভা প্রোগ্রাম সবার আগে এই ফাংশনটাকে কল করে কলার পরে কাজ করে। তো আমাদের এটা মূল উদ্দেশ্য না, আমি জাস্ট বলে রাখলাম যে আসলে ফাংশন জিনিসটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কিভাবে সহজে লিখতে হয়। আপনি যদি পিএসভিএম লেখেন পাবলিক স্ট্যাটিক, এই যে পিএসভিএম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখে এন্টার দিলে ওটা চলে আসবে। আমি একটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। আমরা জানি এসও এস আউট লিখলে সেটা চলে আসবে। সো এস আউট লিখে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। সো আমি জানি কন্ট্রোল আর দিলাম এটা রান করবে।
কন্ট্রোল আর দিয়ে এটা শর্টকাটটা তৈরি করে রেখেছে, তাই কন্ট্রোল আর দিলে রান করবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো হ্যালো ওয়ার্ল্ড যেহেতু চলে আসছে, আমার কাজ এখন শুরু করতে পারি। আমি এটাকে একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করব। সো ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে কি করব, আমি ভেরিয়েবলটার নাম ডিক্লেয়ার টাইপ ডিক্লেয়ার করতে হয় আগে, তাহলে আমি লিখব স্ট্রিং। তারপর এটার নাম দিতে হয় একটা, আমি দিলাম str। তারপরে ইকুয়াল টু আমি দিলাম HALOWORLD। তো আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এখানে লিখলাম হচ্ছে str। আমাকে শেষে সেমিকোলন দিতে হবে। তো এখন যে আউটপুটটা আসছে, এখন যদি আমি এটাকে রান করি, আগেরটার আউটপুট আর এখনকার আউটপুটটা একই রকম আসবে। আমি যদি রান করি, সেম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। তো এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্ট্রিং। আচ্ছা, এটা যদি স্ট্রিং হয়, এখন এটার মধ্যে কিছু অবজারভেশন আছে। অবজারভেশন হচ্ছে এটা আসলে টাইপটা কি টাইপ। আমরা এর আগের ক্লাসে দুটো টাইপ করেছিলাম, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, একটা হচ্ছে রেফারেন্স টাইপ। আমরা জানি প্রিমিটিভ টাইপ গুলো ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়, যেমন ইন্টিজার a ইকুয়াল টু 5, এটা হচ্ছে ছোট হাতের। যেমন লং b ইকুয়াল টু 6, তো এগুলো হচ্ছে ছোট হাতের আপনার নাম দিয়ে শুরু হয়। এখন আমি যদি বলি এগুলা এগুলা হচ্ছে যদি আপনার প্রিমিটিভ টাইপ হয়, তাহলে আমরা এটার সাথে রেফারেন্স টাইপকে আলাদা করার জন্য যেটা করেছে জাভার মধ্যে, সেটা হচ্ছে রেফারেন্স টাইপগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, রেফারেন্স টাইপ হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে কি টাইপ? স্ট্রিং হচ্ছে বাংলা ভাষায় রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপের স্ট্রিং, এবং সেটা ডিক্লেয়ার করে এইভাবে। ভালো কথা। তো আমরা জানলাম স্ট্রিং কি টাইপের। আমরা একটু স্লাইডে ব্যাক করি। স্লাইডে ব্যাক করার পরে, যেহেতু রেফারেন্স টাইপ, আমরা জানি রেফারেন্স টাইপ জেনারেলি নিউ দিয়ে ডিক্লেয়ার করা হয়। এই কথাটা লাস্ট বারও বলছি, আবারও বলি, সেটা হচ্ছে রেফারেন্স টাইপ গুলো হচ্ছে নিউ দিয়ে ডিক্লেয়ার করা হয়। স্বাভাবিক কেসে, নর্মাল কেসে নিউ দিয়ে আপনি রেফারেন্স টাইপ ডিক্লেয়ার করবেন, কিন্তু এই স্ট্রিং এর ক্ষেত্রে আমরা নিউটা ইউজ করি না। চাইলে করতে পারতাম। কি হবে, আমরা যদি এখানে আসি, আমি যদি নিউ string দিয়ে কনস্ট্রাক্টর দিয়ে তৈরি করতে চাইতাম, তাহলে কনস্ট্রাক্টর দিয়ে আমি এভাবে তৈরি করতে পারতাম। ঠিক আছে, তৈরি করলে যদি রান করি, আউটপুটটা কিন্তু একই রকম আসবে। আউটপুট কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে তাহলে কেন আমরা মানে নিউ আর এটার পার্থক্য কি, মানে কেন নিউ দিয়ে করছি না আর কেন ওইভাবে করছি? আমি একদম ইনিশিয়ালি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনার প্রোগ্রামিং এ স্ট্রিং জিনিসটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সেটার এক্সাম্পল আপনি দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার টেক্সট থাকে, প্রত্যেকটা মোবাইল অ্যাপ্লিকেশনে টেক্সট থাকে, প্রত্যেকটা জায়গায় টেক্সট থাকে। যেহেতু প্রত্যেক জায়গায় টেক্সট থাকে, প্রোগ্রামিং এর টেক্সটটা খুব অহরহ ব্যবহার হয়, তাই আমরা জাভা দুনিয়াতে জিনিসটাকে সহজ করার জন্য এই রেফারেন্স টাইপটাকে স্পেশাল একটু প্রায়োরিটি দেওয়া হয় স্ট্রিংটাকে। এবং এই প্রায়োরিটিটা হচ্ছে যে স্ট্রিং এর মধ্যে আমার নিউ টিউ লিখতে হয় না, লিখলেও আমি জাস্ট একটা স্ট্রিং এভাবে ডাবল কোটেশন দিয়ে ডিক্লেয়ার করলেও এটা কাজ করে। ইন্টারনালি ও নিউ বসায় নেয়, কিন্তু আমাদের নিউ বসাইতে হয়। যদিও এটা রেফারেন্স টাইপ, কিন্তু এটা এই দিক দিয়ে একটু ডিফারেন্ট। আপনাকে যদি বলা হয় যে স্ট্রিং রেফারেন্স টাইপ, কিন্তু এটা তো আমি নিউ দিয়ে ডিক্লেয়ার করছি না, তাহলে এটা কিভাবে কাজ করতেছে? আপনি বলবেন যে স্ট্রিং হচ্ছে আমরা প্রচুর বহুল ব্যবহৃত, এই কারণে স্ট্রিংটা সহজে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে নিউটা ছাড়াও ডিক্লেয়ার করার একটা সুবিধা জাভা দিয়েছে। ভালো কথা। তাহলে আমরা একটু প্রসিড করি। সো আরেকটা বিষয় এখানে চিন্তা করার বিষয়, সেটা হচ্ছে রেফারেন্স টাইপ আমরা আরো একটা এক্সাম্পল দেখেছিলাম লাস্ট ক্লাস, সেটা ডেট। আমি যদি ডেট দিই, ডেট ইকুয়াল টু নিউ ডেট। নিউ ডেটকে যদি কল করি, দেখবেন এখন এটা লাল হয়ে আছে। লাল হয়ে আছে মানে নিউ ডেটটা হচ্ছে একটা ক্লাস, যেটা অন্য জায়গা থেকে আমার আনতে হবে। সো আমি যদি এটাকে ইম্পোর্ট করি, অল্টার এন্টার দিয়ে আমি এখানে করলাম অল্টার এন্টার। এখানে কি করলাম আমি, অল্ট প্লাস এন্টার। সো এই যে অল্টার এন্টার দিয়ে আমি এটাকে নিচ্ছি। আমি যদি এটা করে ইম্পোর্ট ক্লাস দেন, আমি যদি এটা ইম্পোর্ট করি, তাহলে দেখবেন যে পুরো জিনিসটা ইম্পোর্ট হয়ে গেছে। এবং ইম্পোর্ট হয়ে যাওয়ার ফলে আমি এটাকে ব্যবহার করতে পারি। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, যে প্রিন্ট ডেট, ফাইনালি আপনি আউটপুটটা দেখতে পাবেন। সরি, ঠিক আছে, আমি যদি প্রিন্ট করি এস আউট, যদি রান করি, আপনি আজকের ডেটটা দেখতে পাবেন। এই যে আজকের ডেটটাও প্রিন্ট করছে, এই লাইনটার কারণে আমরা আজকের ডেট প্রিন্ট করছি। খুব ভালো কথা। এখন এই যে রেফারেন্স টাইপটা, এটার জন্য আমার কিন্তু একটা ইম্পোর্ট লাগছে, একটা লাইব্রেরি আমার নিয়ে আসতে হয়েছে, একটা ক্লাসকে আমার ইম্পোর্ট করতে হয়েছে। লাইব্রেরি বলা যায় না, এটা একটা ক্লাসকে আমার ইম্পোর্ট করতে হয়েছে অন্য জায়গা থেকে। যেমন জাভা ইউটিল প্যাকেজের মধ্যে একটা ক্লাস আছে, সেটাকে ইম্পোর্ট করতে হয়েছে। কিন্তু স্ট্রিং এর জন্য ইম্পোর্ট করতে হয় না। তাহলে ভাই ঘটনাটা কি? স্ট্রিং এর ঘটনাটা কি? স্ট্রিং এর ঘটনা খুব সহজ। জাভাতে একটা প্যাকেজ আছে যার নাম হচ্ছে, একটু মনে রাখবেন, যেটা হচ্ছে জাভা ডট ল্যাং।
java.lang। এই java.lang আপনার পুরো জাভা প্রোগ্রামে অলওয়েজ অ্যাভেলেবল থাকে। অর্থাৎ java.lang প্যাকেজের মধ্যে কিছু জিনিস আছে যেটা আসলে আপনার এক্সট্রা ভাবে এই ইম্পোর্ট লাইনটা লিখতে হয় না। java.lang এর ভিতরে যেটা আছে সেটা অটোমেটিক্যালি আপনার কোডের মধ্যে চলে আসে, আপনার এক্সট্রা এরকম ডেট টেটের মতো ইম্পোর্ট লিখতে হয় না। যেমন আমি যদি স্ট্রিংটা আবার লিখি string, আপনি দেখবেন যে স্ট্রিংটা java.lang প্যাকেজের মধ্যে আছে, java.lang প্যাকেজের মধ্যে যেহেতু আছে আপনার আর এটাকে ইম্পোর্ট করতে হয় না, এটা অটোমেটিক্যালি ইম্পোর্টেড হয়ে থাকে। কিন্তু ও এক্সট্রা যদি কিছু লাগে তাহলে ওগুলো ইম্পোর্ট করতে হয়, তাই আমার ডেটটা ইম্পোর্ট করতে হয়েছে। এটা একটা বিশাল পার্থক্য। স্ট্রিং একটা রেফারেন্স টাইপ, কিন্তু অন্যান্য রেফারেন্স টাইপ আমাকে ইম্পোর্ট করতে হয়, কিন্তু স্ট্রিং ইম্পোর্ট করতে হয় না। এর কারণ হচ্ছে স্ট্রিং যেই প্যাকেজের মধ্যে আছে ওই প্যাকেজটা অলরেডি অ্যাভেলেবল আমার জাভা এই প্যাকেজের মধ্যে। এখানে আমি যদি ইম্পোর্ট ইম্পোর্ট java.lang লিখতাম .string, এটা লেখার কোনো প্রয়োজন ছিল না, লিখলে যে সমস্যা হইতো তা না, লেখার কোনো প্রয়োজন নেই কারণ আমার অলরেডি জিনিসটা অ্যাভেলেবল। আমি এটা যদি কেটেও দিই আমার প্রোগ্রাম ঠিকমতো রান করবে। তো এটা হচ্ছে স্ট্রিং এর একটা মহত্ব। এখন স্ট্রিং এর অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা জানলাম, স্ট্রিং জিনিসটা কি, স্ট্রিং জিনিসটা আদৌ রেফারেন্স টাইপ নাকি প্রিমিটিভ টাইপ, আর স্ট্রিং আর নরমালি স্ট্রিং কিভাবে অন্য জিনিস থেকে একটু আলাদা, এই কয়েকটা পার্থক্য আমরা জানলাম। এখন আমরা স্ট্রিং এর কিছু মেথড দেখা শুরু করি। তো আমি একটা মেসেজ লিখি, যেমন হচ্ছে স্ট্রিং, ধরেন এখানে মেসেজ লিখলাম তো মেসেজের মধ্যে আমি লিখলাম কিছু একটা, লিখি যে ডে বাই ডে ইন এভরি ওয়ে I'm getting better and better। সো আমি এটা এই মেসেজটা লিখলাম স্ট্রিং এর মধ্যে। এখন আমি যদি প্রিন্ট করি মেসেজটাকে, তাহলে দেখি আউটপুট কি আসে। আউটপুট আসে ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার। এখানে একটু খেয়াল করেন যে এই বিওয়াই বাই, তো এই বিওয়াই বাই তারপর ডে এগুলো কিন্তু সব ছোট হাতের। একটা মিনিট সময় দেন আমাকে একটু। আচ্ছা, তো আমরা ছিলাম কোথায়, আমি মেসেজটাকে প্রিন্ট করেছি, কিন্তু এগুলো সব ছোট হাতের। আমি যদি চাই সবগুলোকে বড় হাতের করতে, আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম যে যদি কোনো রেফারেন্স টাইপ হয় তার মানে রেফারেন্স টাইপের মধ্যে আমি অনেক কিছু করতে পারি, মানে রেফারেন্স টাইপ অনেকগুলো মেথড আমাকে দেয় যার উপর আমি অপারেশন করতে পারি। যেহেতু একটা স্ট্রিং মেথড, সরি স্ট্রিং একটা রেফারেন্স টাইপ, তার মানে আমি যে ডট দেই আমি অনেকগুলো কি বলে এগুলাকে আপনাদের ফাংশন পাবো যেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো। আমি আবারও বলতেছি এই ফাংশনগুলো জেনারেলি ব্যবহার করাটা খুব একটা ভালো না। আমরা যখন প্রবলেম সলভিং কোর্সটা শুরু করব তখন আমরা এগুলো নিজেরা ইমপ্লিমেন্ট করব। আজকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যে ওকে স্ট্রিং দিয়ে এই কাজগুলো করা যায়। জাস্ট আপনারা পরবর্তী সময়ে যখন আপনারা সি সি প্লাস প্লাস করবেন তখন আসলে আপনারা এই এই ফাংশনগুলো ইউজ করবেন না, আপনারা নিজেরা নিজেরা আসলে ইমপ্লিমেন্ট করে কাজটা করবেন যাতে আপনাদের প্রোগ্রামিং এর ফাউন্ডেশনটা শক্ত হয়। তাও আমি দেখাই দিচ্ছি অ্যাকচুয়ালি, যাতে আপনারা জানেন যে এই জিনিসগুলো করা যায়। সো ডট দিয়ে ধরেন আমি টু আপার কেস যদি দেই তাহলে ও করবে কি, মেসেজটা আছে মেসেজটার মধ্যে যা আছে সেটাকে আপার কেস করে সে রিটার্ন করবে। আমি যদি রান করি, রান করলে আপনি আউটপুটে দেখবেন যে ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার এন্ড বেটার। দেখছেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। যদি আপনার ইচ্ছা হয় এটাকে সবগুলোকে ছোট হাতের করতে চান তাহলে আপনার ওই যে টু লোয়ার কেস নামে একটা মেথড আছে, আপনি জাস্ট রান করবেন, সবগুলো দেখেন উপরের গুলো সব বড় হাতের দেখা যাচ্ছে, নিচের গুলো সব ছোট হাতের দেখা যাচ্ছে। এখন এই পুরা সেন্টেন্সটার লেন্থ কত সেটা যদি বের করতে চান আপনি করতে পারবেন। আমি যদি এটা লেন্থটা বের করতে চাই, যে এখানে প্রিন্ট করে আমি যদি লেন্থ দেই তাহলে আপনি আউটপুটে দেখবেন যে লেন্থ কত। এই যে পুরাটার মধ্যে 55, এই পুরাটার মধ্যে 55টা লেন্থ আছে, আপনার 55টা লেটার আছে স্পেস সহ আর কি 55। তো আমরা টু আপার কেস টু লোয়ার কেস দেখলাম। আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হচ্ছে ধরা যাক আপনার নাম হচ্ছে স্ট্রিং নেম ইকুয়াল টু আপনার নাম হচ্ছে সালমান খান। আপনার আরেকজন ফ্রেন্ড আছে স্ট্রিং নেম টু অথবা ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড ইকুয়াল টু ধরেন হচ্ছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ, অথবা অন্য একটা নাম দেওয়া যায় কি
কিশোর কুমার, এটা হচ্ছে তার নাম। তো আমি এখন চাচ্ছি যে আপনার ফ্রেন্ডের নামের শেষে খান আছে কিনা আপনি এটা বের করে আমাকে দিবেন। তাহলে আমি এটা কি করতে পারি, আপনার নাম যে আছে নাম ধরবেন এন্ডস উইথ আছে, এন্ডস উইথ এর মধ্যে আপনি খান বসায় দিবেন। সেটা বসা দিলে কি হয়, এন্ডস উইথটা কি চেক করে, এন্ডস উইথটা চেক করে যে আপনার এই যে নেম যে আছে, নেম হচ্ছে এটা, এই নেমের পুরা শেষের স্ট্রিং গুলো এই স্ট্রিংটার সাথে মিলতেছে কিনা, যে এটার মধ্যে কি আছে KHAN, এটার মধ্যে খান। আমি জাস্ট আউটপুট যদি দেই আপনি দেখতে পাবেন যে মিলে কিনা। হ্যাঁ মিলছে, ও বলছে খান আছে। কিন্তু আমি যদি ফ্রেন্ডকে দেই, দেখেন তো ফ্রেন্ডের মধ্যে কি বলে, ট্রু বলে না ফলস বলে। আমি ইনসুইট ফ্রেন্ডের মধ্যে আমি এটা চালাবো, তাহলে দেখি কি আসে। ফ্রেন্ডের মধ্যে বলতেছে ফলস, আরেকজনের মধ্যে ফলস। তো আপনি এটাতে চেক করতে পারবেন যে কোনো একটা স্ট্রিং এর শেষে আপনার কিছু লেটার আছে কিনা। যেমন আপনাকে বললো যে একটা ওয়েবসাইট আছে, স্ট্রিং ওয়েবসাইট, সেটা হচ্ছে www ডট হচ্ছে কোয়ান্টাম, এটা হচ্ছে আমি যদি ধরি ধরেন হচ্ছে google.com.bd। সো google.com.bd এরকম একটা, সো এটাকে বিডি দিয়ে শেষ হয় নাকি বিডি আছে নাকি নাই সেটা চেক করবো। সো আমি সেটা চেক করার জন্য অ্যাসাউট ওয়েবসাইট ডট এন্ডস উইথ আমি করবো কি BD। তো শেষে বিডি আছে তাই এটা ট্রু আসবে, আউটপুটটা কি আসছে ট্রু। আমি যদি বিডি রিমুভ করে দিই তাহলে আউটপুট আসবে ফলস। তো এটা হচ্ছে এন্ড উইথের কাজ। আপনার এন্ড উইথের মতো আপনার স্টার্ট উইথে একই কাজ করে। আমি যদি এখানে আসি যে ওয়েবসাইট ডট স্টার্টস উইথ, এখন যদি আপনি দেন www, তাহলে এটা কি আসবে ট্রু না ফলস। আমি জানি এটা ট্রু আসবে, কারণ কি আমার এই স্ট্রিংটা www দিয়ে শুরু হয়েছে। আমি যদি www রিমুভটা করে দিই, এটা যদি রিমুভ করে দিই তাহলে দেখি কি আসে, তাহলে কিন্তু এটা ফলস আসবে, কারণ আমরা এটা www দিয়ে শুরু হয়নি। সো আপনি এটা দিয়ে কোনো একটা স্ট্রিং শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে কি দিয়ে সেটা চেক করতে পারবেন। এটা যদি আমরা জানি, আমরা একটু পরে প্রসিড করি। আমরা এখানে ইন্ডেক্স অফ নামে আরেকটা জিনিস আছে, একটা রিপ্লেস আছে, এই দুইটাও ইন্টারেস্টিং মেথড। আমি জাস্ট এই কয়েকটা মেথড অ্যাকচুয়ালি দেখাই দিই আপনাদেরকে। ইন্ডেক্স অফটা কি করে, ধরা যাক এই যে স্ট্রিংটা, সেই স্ট্রিং এর এই ডটটা কয় নাম্বার জায়গায় আছে সেটা আমি বের করবো। তো ডটটা কয় নাম্বার পজিশনে আছে সেটা বের করার জন্য অ্যাসাউট ওয়েবসাইট ডট ইন্ডেক্স অফ, আমি যদি বসে ডট, তাহলে আমি আউটপুটে পাবো হচ্ছে ডটটা কোন জায়গায় আছে। এই যে ডটটা 6 নাম্বার জায়গায় আছে। আপনার যদি বিশ্বাস না হয় আমার কথা, আপনি গুনে দেখতে পারেন, 0 1 2 3 4 5 6, 6 নাম্বারে ডট আছে, তাই ও 6 নাম্বার পজিশন রিটার্ন করছে। আপনার যদি মনে হয় আচ্ছা ও কয় নাম্বার পজিশনে আছে, তখন আপনি বলতে পারবেন যে প্রথম থেকে প্রথমটাকে নিবে সে। প্রথম যেহেতু 1 নাম্বার পজিশনে আছে 0 1, তাহলে সে এটা জিরো বেসড ইন্ডেক্স, ইন্ডেক্স যেহেতু ইন্ডেক্স আমরা জানি 0 থেকে শুরু হয়, তো এটা 1 রিটার্ন করবে, এটা 1 নাম্বার পজিশনে আছে। এটা হচ্ছে ইন্ডেক্স অফ। আর হচ্ছে আরেকটা আছে রিপ্লেস করা যায়। যেমন ধরা যাক আমার এখানে যেমন খান যে ছিল সালমান খান, আমি চাই সালমান খানকে সালমান কুমার বানাই দিতে। সালমান কুমার বানাই যদি দিতে চাই তাহলে কি করব, আমি খুবই সিম্পল, আমি জাস্ট অ্যাস আউট করে দিব। সেটা হচ্ছে উপরের ছিল নেম ডট রিপ্লেস, রিপ্লেস দিই, তাহলে আমি কাকে রিপ্লেস করব সেটা আমাকে বের করতে হবে। কাকে রিপ্লেস করব আমি, কাকে কাকে কাকে, সেটা হচ্ছে খানকে। কি দিয়ে রিপ্লেস করব, সেটা করবো হচ্ছে কুমার দিয়ে, অথবা সালমান আলম দিয়ে করি। কেউ কিছু বলতে যাচ্ছে? আচ্ছা না। তো আমি যদি এটা রান করি, আপনি দেখবেন যে সালমান খান হয়ে গেছে কি সালমান আলম। ঠিক আছে, আমি কিন্তু কিছুই করিনি, আমি খালি ওই নেমটা নিয়েছি যেটার মধ্যে সালমান খান ছিল, সেটাকে রিপ্লেস করে খানকে আমি আলম বানাই দিয়েছি। তো প্রথমটা হচ্ছে টার্গেট, কাকে আমি রিপ্লেস করবো, আর সেটা হচ্ছে কি দিয়ে আমি রিপ্লেস করবো। এটা কি আপনার কেস সেন্সিটিভ কিনা সেটা দেখেন। কেটাকে আমি একটু ছোট করে দিলাম, এটাকে ছোট করে দিলে কিন্তু কাজ করতেছে না, সালমান আলম আছে, তার মানে আপনাকে এটা কেস সেন্সিটিভ, এটা বড় হাতের করে দিতে হবে। সো কেস সেন্সিটিভ মানে হচ্ছে এটা কেসের প্রতি সংবেদনশীল, মানে আপনি কেস যদি উল্টাপাল্টা করেন তাহলে আসলে কাজ করবে না। তো আমরা ইন্ডেক্স অফ দেখলাম, লাস্টলি কিছু দুইটা দেখি। লেন্থটা আমরা আগে দেখে ফেলেছি, লেন্থ কিভাবে কাজ করে, নামটা দেয়। আর হচ্ছে ট্রিমটা একটু ইম্পর্টেন্ট, ট্রিমটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রিম কিভাবে কাজ করে, আপনাদেরকে এইগুলো সবগুলো নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। যখন আপনারা আস্তে আস্তে প্রবলেম সলভিং করবেন তখন এই প্রত্যেকটা মেথড আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করে
ট্রাই করবেন। এখানে কিন্তু রিপ্লেসটা কিভাবে কাজ করতেছে ভিতরে ঢুকলে দেখা যাবে যে এই যে অ্যাকচুয়ালি রিপ্লেস প্রথমে একটা লুপ চালাচ্ছে, প্রথমে দেখতেছে ইফ এলস দিয়ে দেখতেছে, দেখার পরে সে আবার দেখতেছে, চেক করতেছে, তারপর একটা ডু হোয়াইল লুপ চালাইছে, তারপরে সে কাজটা করছে। এই পুরো কাজটা করতে হয়েছে, কিন্তু পুরো কাজটা এই মেথডটা লেখা আছে আপনার স্ট্রিং ক্লাসের মধ্যে, তাই আপনি খুব দ্রুত কাজ করতে পারতেছেন। এনিওয়ে আমি একটু প্রসিড করি, গেট রিড অফ এক্সট্রা স্পেসেস। এখানে ট্রিমটা কিভাবে কাজ করে, আমি ধরেন একটা ইউজার নেম একটা দিলাম যে স্ট্রিং ইউজার নেম ইকুয়াল টু, আমি অনেকগুলো স্পেস দিলাম, তারপর লিখলাম আরফিন, তারপর অনেকগুলো স্পেস দিলাম। আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখবেন হচ্ছে আরফিন বড় করে প্রিন্ট করবে, একদম বিশাল করে প্রিন্ট করবে, দেখছেন আমার সামনে পিছনে সব সব প্রিন্ট করছে। এখন এটা তো ঝামেলা, আমি এটা কি এখন এটা তো বিশাল বিপদ। আমি এটা যদি সামনে পিছনে স্পেস গুলো সরাতে যাই তাহলে আমি ট্রিম করবো, যদি ট্রিম দিই তাহলে ও করে কি সামনে পিছনে এক্সট্রা যদি কোনো স্পেস থাকে ওইটা রিমুভ করে দেয়। তো দেখেন এখন কিন্তু আর সামনে পিছনে স্পেস নেই। তো এটা কোথায় লাগে, ধরেন একটা ইউজার নেম আরফিন, তো আমি এখন চেক করতেছি যে ইফ ইউজার নেম ডট ইকুয়ালস আর ডট ইকুয়ালস, সেটা হচ্ছে আরফিন ইকুয়ালস ARFIN ইউজার নেম ডট, আপনাকে এটা লোয়ার কেস করতে হবে, কারণ আমি এটা লোয়ার কেস করলাম, ডট লোয়ার কেস টু লোয়ার কেস ডট ইকুয়ালস, আমি কি করব ইকুয়ালস আরফিন এর সাথে চেক করব, যদি এটা ট্রু হয় তাহলে কি হবে, আমি অ্যাস আউট করে দিব যে ইউ আর আরফিন, আর যদি সেটা না হয় এলস অ্যাস আউট করে দেব ইউ আর, সরি, ইউ আর নট আরফিন। তো এটা কি এখন দেখেন এটা কি কাজ করবে, এটা কাজ করবে না, কারণ কি আমি কিন্তু ট্রিম করি নাই, ট্রিম পরে করছি আগে করিনি। সো আমি যদি ট্রিম না করি তাহলে দেখেন কি হবে, এটা স্পেস দেয়া আছে, তো সো করবে গো এটা নিয়ে কাজ করতে পারে, কারণ আমার যে স্ট্রিংটা আমি চেক করতেছি সেটা তো স্পেস ছাড়া জাস্ট নরমাল স্ট্রিং, সো ও আরফিন খুঁজবে, কিন্তু এখানে তো আরফিন নেই, শুধু আরফিন নেই, এটা তো পুরো স্পেস চিত্রে সহ আছে, এই কারণে ও নট আরফিনের ভিতরে ঢুকবে, ইভেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আরফিন দেয়া, ও বলতেছে কি ইউ আর নট আরফিন। এখন যদি আমি এটাকে ট্রিম করি যে ইউজার নেম ডট ট্রিম, তাহলে কি হচ্ছে ইউজার নেম ট্রিম হচ্ছে, তারপর সেটাকে লোয়ার কেস করতেছি, তারপর সেটাকে ইকুয়াল চেক করতেছি। আমি যদি এটা এখন রান করি তাহলে আপনি আলটিমেটলি দেখতে পাবেন যে ইউ আর আরফিন, আমাকে আরফিনটা। সো এটা হচ্ছে আপনার ইউজার নেম, মাঝে মধ্যে যখন আমরা ইউজার নেম ইমপ্লিমেন্ট করি আমাদের প্রোগ্রামে তখন এটা কাজ করে। তো এখানে আমরা অনেক কিছু শিখলাম স্ট্রিং এর বিষয়ে, আমরা স্ট্রিং এর থিওরিটা জানলাম যে স্ট্রিং আসলে কি, স্ট্রিং আসলে রেফারেন্স টাইপ নাকি প্রিমিটিভ টাইপ, স্ট্রিং এর মধ্যে কি কি ইউনিক জিনিসপত্র আছে, স্ট্রিং এর জন্য কেন লাইব্রেরি কল মানে ইম্পোর্ট করতে হয় না, আর হচ্ছে স্ট্রিং এ কি কি মেথড আছে সেগুলো কিভাবে কাজ করে, বেশ কিছু মেথড আমরা দেখলাম। আমার আমার আবারও সাজেশন থাকে মেথডগুলো আপনারা দেখে রাখেন, ইউজ করেন, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই মেথডগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা আপনাদের জানতে হবে। সম্ভব হলে একটু ভিতরে ঢুকে দেখবেন, এই টু লোয়ার কেস আছে, লোয়ার কেস কিভাবে করছে সেটা ভিতরে ঢুকে দেখবেন, ঠিক আছে, ভিতরে ঢুকে এটা দেখবেন যে ও কিভাবে কাজ করতেছে কিভাবে না করতেছে। এটা দেখলে সব বুঝবেন না, এগুলো আপাতত দেখবেন, কিন্তু এখন বুঝবেন না, আস্তে আস্তে আমরা যখন প্রবলেম সলভিং করব তখন আমরা নিজেরা এই যে এইগুলো যা লিখছে ওরা, আমরা নিজেরা এইগুলো লিখবো, তখন আমাদের প্রোগ্রামিং ভিত্তিটা আরো শক্ত হবে। আচ্ছা কেউ মানে বের হচ্ছে আর ঢুকতেছে, বের হচ্ছে আর ঢুকতেছে, কে এটা? আচ্ছা, সো আমরা প্রসিড করি, আমাদের স্ট্রিং নিয়ে আর কথা নাই। স্ট্রিং এর একটা বিষয় হচ্ছে স্ট্রিং জাভাতে ইমিউটেবল, ইমিউটেবল মানে হচ্ছে স্ট্রিংটাকে আপনি অন দা ফ্লাই চেঞ্জ করতে পারবেন না, মানে ধরেন আপনার এই যে একটা স্ট্রিং আছে, আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি স্ট্রিং মাই নেম ইকুয়াল টু আরফিন, সো আমি যদি এই স্ট্রিংটা একবার লিখে ফেলি আমি এটার মাঝখানে কিছু চেঞ্জ করতে পারবো না। মানে কিছু বলছে স্যার ক্যান্ট ইজি নেটওয়ার্ক ক্যান্ট ক্লাস ইজি, থংগিং ভাইয়া ক্লাসে কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? থংগিং ভাই, ও আচ্ছা আমাদের নেটওয়ার্ক সমস্যা, আচ্ছা সমস্যা নেই, আমি ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। তো আমি যদি এটা এখন আমার নাম মাই নেম, এটাকে আমি কিছু চেঞ্জ করতে পারবো না, যদি আমি কোনোটা এই এই কোনোটা চেঞ্জ করতে হয় তাহলে আমাকে নতুন একটা স্ট্রিং বানায় তারপর চেঞ্জ করতে হবে। সো এত ডিপে না যাই, আমরা স্ট্রিং ইমিউটেবল এই জিনিসটা জানি, অর্থাৎ স্ট্রিংটাকে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি, যেমন ধরেন আপনি আপার কেস করলেন এস আউট মাই নেম ডট টু আপার কেস টু লোয়ার কেস করলেন, তারপরে আবার এস আউট করে মাই নেমটাকে প্রিন্ট করলেন, দেখবেন
প্রথমটা লোয়ার কেসে প্রিন্ট হবে, পরেরটা কিন্তু আগেরটাই থাকবে। প্রথমটা লোয়ার কেসে প্রিন্ট হয়েছে কিন্তু পরেরটা আগেরটাই আছে। এর কারণ কি? কারণ হচ্ছে আমি এই স্ট্রিং এ কোনো চেঞ্জ করি না। এই টু লোয়ার কেস আসলে মেইন স্ট্রিং এ কোনো চেঞ্জ করে না। ও আসলে একটা চেঞ্জ করে নতুন একটা স্ট্রিং রিটার্ন করে, এই কারণে এটা কাজ করে না। তো এই হচ্ছে স্ট্রিং ইমিউটেবল মানে হচ্ছে, যদি কেউ জিজ্ঞেস করে স্ট্রিং ইমিউটেবল মানে কি, স্ট্রিং অন দ্য ফ্লাই চেঞ্জ করা যায় না। এটা আস্তে আস্তে আপনারা আরো ডিপে যখন ঢুকবেন তখন বুঝবেন যে স্ট্রিং ইমিউটেবল কি মিন করে। তো আমরা স্ট্রিং নিয়ে আরেকটু দেখি। স্ট্রিং এর এসকেপ সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। তো মাঝে মাঝে স্ট্রিং এর ভিতরে কোটেশন থাকে, স্ল্যাশ থাকে, ট্যাব থাকে, নিউ লাইন থাকে, এগুলোকে আমরা কিভাবে স্কেপ করি। যেমন ধরেন ডে বাই ডে ইন এভরিওয়্যার যেটা ছিল এটা এখানে আমি আবার নিচে নিয়ে আসি, এটা এখানেই থাকুক। এই স্ট্রিংটাকে আমি নিচে আরেকটা স্ট্রিং এ ডিক্লেয়ার করি, এটা হলো মেসেজ টু। কিন্তু ডে বাই ডে ইন এভরিওয়্যার তো আমি ডিক্লেয়ার করলাম। করার পরে জুম ইন করি, একটু জুম ইন করে আমি এটা একটু এখানে রাখি, এখানে রাখি। তো এখন এটা বড় হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা প্রিন্ট করি মেসেজ টুটাকে, অ্যাস আউট মেসেজ টু, তাহলে আপনারা দেখবেন যে এটা আউটপুটে কি আসে। আউটপুটে আসে ডে বাই ডে ইন এভরিওয়্যার আই এম গেটিং বেটার এন্ড বেটার। ঠিক আছে, ডে বাই ডে ইন এভরিওয়্যার আই এম গেটিং বেটার এন্ড বেটার। এখন এটা এক লাইনে আছে, আমি যদি এটাকে সেকেন্ড লাইনে পাস করতে চাই তাহলে আমি কি করব, ব্যাকস্ল্যাশ দিব, তারপরে এন দিব। কিন্তু এটা কাজ করবে না। আমি যদি রান করি, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, করছে। তো ব্যাকস্ল্যাশ এন দিলে এটা নতুন লাইনে চলে যায়। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন দিলে। এখন ধরেন এখানে একটা কোটেশন আছে, যে অলরেডি আমি চাচ্ছি এখানে একটা কোটেশন প্রিন্ট হবে, এখানে একটা কোটেশন প্রিন্ট হবে। তাহলে আমি যদি লিখি একটা কোটেশন আর যেটা শেষে যদি আরেকটা কোটেশন দিই, তাহলে কিন্তু কাজ করবে না। কেন? কারণ হচ্ছে কোটেশন দিয়ে বোঝায় স্ট্রিং এর শুরু আর স্ট্রিং এর শেষ। এর ভিতরে যদি আরেকটা কোটেশন দেন, আপনার কম্পাইলার কনফিউজড হয়ে যায়, আচ্ছা তাহলে এটা এটা দিয়ে শুরু না এটা দিয়ে শেষ। এই কারণে এগুলাকে বলতে হয় যে ভাই এটা হচ্ছে নর্মাল স্ট্রিং এর পার্ট। নর্মাল স্ট্রিং এর পার্ট বোঝানোর জন্য আমরা এটাকে এসকেপ করে দিই, মানে সামনে যদি একটা ব্যাকস্ল্যাশ দেই, ও আসলে এটাকে নর্মাল স্ট্রিং এর পার্ট হিসেবে ধরবে। তো এটা ব্যাকস্ল্যাশ করে দিলাম, ও এটা নর্মাল স্ট্রিং এর পার্ট হিসেবে ধরে নিচে এটা প্রিন্ট করবে। এই যে দেখেন দুই পাশে দুইটা কোটেশন চলে আসছে। তো এরকম যদি আপনি একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চান, এখানে যে আমি একটা ব্যাকস্ল্যাশই প্রিন্ট করতে চাই, তখন আবার ব্যাকস্ল্যাশটাকে এসকেপ করতে হবে। আপনি ব্যাকস্ল্যাশটাকে এসকেপ করে দিলে আপনার কাজ হয়ে যাবে, যেটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে। তো এটাকে বলে এসকেপিং সিকোয়েন্স। আপনার যদি এই কোন স্পেশাল যেগুলো আসলে প্রোগ্রামের জিনিস, ওগুলো যদি আবার আপনি প্রিন্ট করতে চান, ইন দ্যাট কেস আপনার এই কাজ হলো। তবে এটা বলে এসকেপ সিকোয়েন্স। সো এসকেপ সিকোয়েন্সটা খুব ইজি, এখানে নতুন কিছু নাই, খুবই সহজ জিনিস। আর হচ্ছে এই হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং নিয়ে আপাতত ফান্ডামেন্টালি এর বেশি কিছু বলার নাই। আপনাদের কাজ হবে হচ্ছে স্ট্রিং এর যত পারেন প্রবলেম সলভ করবেন, যত বেশি সলভ করবেন তত বেশি আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে। তো আমরা স্ট্রিং এর কোডগুলোকে আরেকটা আরেকটা জায়গায় নিয়ে যাই, এখান থেকে সরিয়ে এটাকে এখান থেকে সরাই আমি ক্লাস 3 নামে একটা ইয়ে খুলি, ক্লাস 3 নামে একটা ক্লাস খুলে যেটার ভিতরে আমি void রেখে দিলাম। এই কোডগুলোকে আমি এখানে আবার ফিরে আসি। তো এখন আমাদের কাজ অ্যারে নিয়ে। ওকে, অ্যারে মানে কি? আগে যদি ব্যাক করি, তো আমরা অ্যারে শুরু করার আগে আমি রেকর্ডিংটা আবার অফ করে আবার অন করে নিই। তো এখানে আসি স্টপ প্রেজেন্টিং। রেকর্ডিংটা কিভাবে অফ করবো, এখান থেকে আমি রেকর্ডিংটা অফ করে নিই, স্টপ রেকর্ডিং।